নমস্কার সবাইকে। কেয়ার সলিউশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের পরমাণু গঠনের ৩ নম্বর ক্লাস। আগের দুটো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমরা ৩ নম্বর ক্লাসে যাচ্ছি। চলো দেখো, আজকে আমরা প্রথমে জানবো অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প কি? স্থির তাপমাত্রা ও চাপে সময়ায়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। আচ্ছা, একে প্রকল্প কেন বলা হচ্ছে, কেন সূত্র বলা হচ্ছে না? প্রকল্প বলা হচ্ছে এই কারণে, এই যে প্রমাণটা, এটা আমরা ডিরেক্ট কোনো এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করতে পারিনি। আমরা কি পেয়েছি? অন্যান্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই যে প্রকল্প, এটার সত্যতা নির্ণয় করতে পেরেছি। এই জন্য এই অ্যাভোগাড্রোকে এই যে সূত্র দিয়েছিলেন, এটাকে বলে অ্যাভোগাড্রো প্রকল্প। সূত্রটা কি বলছে তাহলে? স্থির তাপমাত্রা ও চাপে সময়ায়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসের সমান সংখ্যক। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যার অণু বর্তমান থাকে। এই যে সংখ্যাটা আমরা বললাম নির্দিষ্ট সংখ্যক, একে আমরা বলবো কি? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো, 6.022 ইন্টু 10⁻23 এবং একে চিহ্নিত করা হচ্ছে এন সাফিক্স এ বা এল অক্ষর দ্বারা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? দেখো, স্থির তাপমাত্রা ও চাপে সমায়তনের সকল গ্যাসে যে সমস্ত অণু থাকে তার সংখ্যাকে আমরা কি বলছি? অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? এবার অ্যাভোগাড্রো সংখ্যা যখন বলবো তখন সেটা একটা শুধু নাম্বার, এটা কিন্তু কোনো একক নেই, একক বিহীন রাশি। কিন্তু যখন আমরা অ্যাভোগাড্রো ধ্রুবকের ক্ষেত্রে চলে যাব, তার কিন্তু একটা ইউনিট পেয়ে যাব। তার ইউনিট কি পেয়ে যাব? তার ইউনিট হচ্ছে মোল ইনভার্স। ঠিক আছে? তার ইউনিট হচ্ছে মোল ইনভার্স। এবার দেখো, আমরা প্রথমে যে অ্যাভোগাড্রো প্রকল্পে দেখলাম অণুর ক্ষেত্রে অ্যাভোগাড্রো নাম্বার কিন্তু অণুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা পরমাণু এবং আয়ন দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা নির্ণয় করি বা 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা নির্ণয় করি, কিংবা 1 গ্রাম আয়নে আয়নের সংখ্যা নির্ণয় করি, সকল ক্ষেত্রে দেখব নির্দিষ্ট সংখ্যার পরমাণু কিংবা অণু কিংবা আয়ন আছে। সেই সংখ্যাটা কত? 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটা তোমরা খুব ভালো করে দেখে নাও, 6.022 ইন্টু 10⁻23। এটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করতে অনেকবার অনেক শিফটে প্রশ্ন এসেছে কিন্তু। ঠিক আছে? তাহলে মানটা কত? 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, এবার দেখো, পরমাণুর ক্ষেত্রে যদি আমরা ভর নির্ণয় করতে যাই, পরমাণুর আকার খুবই ছোট, তার ফলে তার ভরও খুব ছোট হয়ে যাবে। এই জন্য আমরা যখন গ্রামে বা কিলোগ্রামে প্রকাশ করব, তাহলে কিন্তু পরমাণুর যে মানটা আসবে, ভরটা খুবই ছোট, এবং সেটা মনে রাখা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়বে। এই সমস্যা দূর করার জন্য আমরা কি করি? আমরা পারমাণবিক ভর নির্ণয় করি। পারমাণবিক ভর একক অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ। এটা কি? এটাকে বলা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা কিভাবে? আমরা C12 স্কেলে কার্বনের যে আমরা 3টে আইসোটোপ দেখেছিলাম না, তার মধ্যে একটা আইসোটোপ ছিল তো C612, সেই যে আইসোটোপ তার রেসপেক্টে আমরা পারমাণবিক ভর এককটা নির্ণয় করি। কিভাবে করি? না, কার্বন 12 পরমাণুর ভরের 1/12 ভাগকে আমরা কি বলবো? 1 পারমাণবিক ভর। আমরা কি বলবো? 1 পারমাণবিক ভর বা AMU, 1 অ্যাটমিক মাস ইউনিট। কার্বনের পরমাণুর ভরের 1/12। ঠিক আছে? সেই মানটা কত? সেই 1 AMU যদি আমরা মান বের করি, তার মান পেয়ে যাব 1.66 ইন্টু 10⁻²। দেখতে পাচ্ছ এই যে ভ্যালুটা, এটা অনেক ছোট। এবারে অন্যান্য যখন কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা ভর নির্ণয় করতে যাব, আমরা দেখব যে সেই পরমাণুর ভরটা এই কার্বনের যে C12 পরমাণু তার থেকে কত গুণ ভারী বা কত গুণ হালকা। ঠিক আছে? সেই হিসেবে আমরা কি করব? AMU এককে অন্যান্য মৌলের পারমাণবিক ভরটা নির্ণয় করব। ঠিক আছে? চলো আমরা দেখি কিভাবে করি আমরা জিনিসগুলোকে। দেখো, তাহলে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা হচ্ছে, কোন মৌলের একটি পরমাণু একটি 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাটি হলো ওই মৌলের পারমাণবিক ভর। যেমন ধরো, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অর্থাৎ অক্সিজেনের একটা পরমাণুর ভর একটা কার্বন 12 পরমাণুর ভরের 1/12 গুণের তুলনায় 16 গুণ ভারী। ঠিক আছে? ওই যে মানটা ছিল 1 AMU, ওর থেকে কি 16 গুণ ভারী। মানে এটা আমাদের কি সুবিধা দেবে? আমরা যদি এই 16 সংখ্যাটা মনে রাখতে পারি, তাহলে সহজেই অক্সিজেনের
প্রকৃত ভর, অক্সিজেন পরমাণুর যে প্রকৃত ভর বের করতে পারবো। কিভাবে পারবো? পারমাণবিক ভরকে যদি ANU দিয়ে গুণ করতে পারি, তাহলে দেখো একটা বড় সংখ্যা পাবো, সেটাই হয়ে যাবে অক্সিজেন পরমাণু, তার প্রকৃত ভর। এটা ছাড়াও দেখো যদি হাইড্রোজেন দেওয়া থাকে, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত? 1। ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে কত পাবে? 14। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে তো আমরা বললাম 16। এরকম সমস্ত তুমি পরমাণুগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে এবং সেখান থেকে একটা পরমাণুর প্রকৃত ভর কত হচ্ছে নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এবার দেখো মৌলের বা যৌগের আণবিক ভর। ঠিক একই রকম ভাবে কোন মৌলের বা যৌগের একটি অণু, এক্ষেত্রে আর কিন্তু পরমাণু নয়, একটা অণু, C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের বা যৌগের আণবিক ভর বলা হচ্ছে। যেমন H2O, ওয়াটার, দেখো H2O এর আণবিক ভর হচ্ছে 18। তার মানে কি? অর্থাৎ জলের একটা অণুর ভর একটা কার্বন C12 পরমাণুর ভরের 1/12 অংশের থেকে 18 গুণ ভারী। এই জন্য H2 এর আণবিক ভর কত হয়ে যাবে? 18। কিংবা যদি তুমি দেখো CO2 আণবিক ভর বের করবে, দেখবে 44 পেয়ে যাবে, 44। এরকম ভাবে প্রত্যেকটা যৌগের কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারি। আচ্ছা, এবারে আসবো গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর। কোন মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ হয় তাকে বলা হচ্ছে গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর। কিভাবে জিনিসটা বোঝাচ্ছে দেখো, আমরা একটু আগে বললাম অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাই তো? অক্সিজেনের পারমাণবিক ভর 16। এই 16 গ্রামের অক্সিজেনকে, অর্থাৎ এই যে 16 AMU পেয়েছি আমরা, এটাকে যদি গ্রামে প্রকাশ করি, এই 16 গ্রামটা হয়ে যাচ্ছে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর। এবং এই 16 গ্রামের অক্সিজেনকে আমরা কি বলবো? আমরা বলবো 1 গ্রাম পরমাণু। আমরা কি বলবো? 1 গ্রাম পরমাণু। আমরা কেন গ্রাম পরমাণু বের করি না, দেখো এই যে 1 গ্রাম পরমাণু বললাম, এর মধ্যেই কিন্তু আছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। বললাম অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তাহলে 16 গ্রামটা হয়ে যাচ্ছে আমাদের গ্রাম পারমাণবিক ভর। এবং এই 16 গ্রামের অক্সিজেনকে আমরা কি বলবো? 1 গ্রাম পরমাণু। কেন নির্ণয় করছি? 16 গ্রামের অক্সিজেনের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে গ্রাম পরমাণু কি করে বের করব? গ্রাম পরমাণু সমান হচ্ছে গ্রাম এককে ভর ডিভাইড বাই পারমাণবিক ভর। অর্থাৎ ধরো আমার কাছে দেওয়া আছে 32 গ্রাম অক্সিজেন দেওয়া রয়েছে, তাহলে আমাকে যদি গ্রাম পরমাণু বের করতে দেয়, তাহলে 32 গ্রাম, এটা গ্রাম এককে দেওয়া আছে ভর, এবং অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে ভাগ করে দিলে কি হয়ে যাবে? তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে কত হবে? 2 গ্রাম পরমাণু অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে যাব। দেখো কার্বনের একটা গ্রাম পরমাণুর উদাহরণ দেওয়া রয়েছে। কার্বনের পারমাণবিক ভর 12, তাই 12 গ্রাম কার্বনকে আমরা কি বলবো? 1 গ্রাম পরমাণু কার্বন। ঠিক নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14 বা 14। তাহলে এই 14 গ্রাম নাইট্রোজেনকে আমরা কি বলবো? 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। এই যে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন কিংবা 1 গ্রাম পরমাণু কার্বন, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত রয়েছে। ঠিক আছে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু উপস্থিত রয়েছে। এবারে আমরা জানবো গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু কাকে বলা হচ্ছে। তাহলে কোন যৌগ বা মৌলের যে আমরা আণবিক ভর পেয়েছিলাম, তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু। আমরা জলের ক্ষেত্রে উদাহরণ দেখেছিলাম, জলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? H2O, তাই তো? H2 এর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কত পেয়েছিলাম? 18। তাহলে এই 18 কে যদি আমরা গ্রামে প্রকাশ করি, অর্থাৎ 18 গ্রাম জলকে আমরা কি বলবো? 1 গ্রাম অণু। আমরা বলবো 1 গ্রাম অণু। ঠিক আছে, 18 গ্রাম জলকে আমরা বলবো 1 গ্রাম অণু। এবং এই 18 গ্রাম জল বা 1 গ্রাম অণু জলের মধ্যে কি হবে?
অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু উপস্থিত থাকবে এই 18 গ্রাম জল বা 1 গ্রাম অণু জলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু উপস্থিত থাকবে। তাহলে এই জন্যই আমরা গ্রাম পরমাণু বা গ্রাম অণু এই ধারণাগুলোকে আমরা পড়ি সাধারণত। ঠিক আছে, এটা ছাড়াও তুমি যদি দেখো কার্বন ডাই অক্সাইড, তাই তো, কার্বন ডাই অক্সাইড কত না 44, তাহলে 44 গ্রাম যদি আমরা কার্বন ডাই অক্সাইড নিই তাহলে কত হয়ে যাবে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে বলবো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। কি বলবো, 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এর মধ্যে তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতগুলো অণু উপস্থিত থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই সূত্রের উপর কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে দেখতে পাবে এখান থেকে আমরা প্রচুর প্রশ্ন পাবো এবং সেগুলো আমরা পরবর্তীতে সলভও করব। ঠিক আছে, আচ্ছা যদি NH3 থাকে, NH3 দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে 14 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তাহলে এই দুটো মিলে অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর কত হয়ে যাবে 17, অর্থাৎ 17 গ্রাম অ্যামোনিয়াকে আমরা কি বলবো, 1 গ্রাম অণু অ্যামোনিয়া। ঠিক আছে, আচ্ছা এবারে আসবো আমরা মোল এবং মোলার আয়তন, দুটো কনসেপ্ট আমরা পড়বো, একটা হচ্ছে মোল, একটা হচ্ছে মোলার আয়তন। মোল কাকে বলবো না, কোনো একটা পদার্থের যে পরিমাণের মধ্যে দেখবো যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন উপস্থিত আছে সেই পরিমাণটাকে আমরা কি বলবো, এক মোল। তাহলে কি বলবো, এক মোল। তাহলে এক মোল একটা পরিমাণকে বোঝায় যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে এক মোল এটা 1 গ্রাম পরমাণুর সঙ্গেও সমান হবে, তাই তো, আবার 1 মোল 1 গ্রাম অণুর সঙ্গেও সমান হয়ে যাবে। যখন আমরা অণুর ক্ষেত্রে নির্ণয় করব তখন 1 মোল 1 গ্রাম অণুর সঙ্গে সমান হয়ে যাবে। যখন আমরা পরমাণুর ক্ষেত্রে নির্ণয় করব 1 মোল পরমাণুর ক্ষেত্রে তাহলে হয়ে যাবে 1 মোল পরমাণু সমান 1 গ্রাম পরমাণু, এবং 1 মোলের মধ্যে কি থাকবে 6.022 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু কিংবা অণু কিংবা আয়ন উপস্থিত থাকবে। তাহলে সেই পরিমাণটাকে আমরা বলবো কি, তাহলে মোল হচ্ছে পরিমাণের একক। বিজ্ঞানী অসওয়াল্ড প্রথম এই মোল শব্দটা ব্যবহার করেছিলেন, তোমরা পরীক্ষাতে দেখে নেবে। আচ্ছা, মোলার আয়তনের পরে মোলার আয়তন কিভাবে বের করব, সাধারণত আমরা গ্যাসের ক্ষেত্রে আয়তন নির্ণয় করার ক্ষেত্রে মোলার আয়তন এই কনসেপ্টটা নিয়ে আসি। মোলার আয়তন হচ্ছে এসটিপি তে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, এই এসটিপি তে, এসটিপি হচ্ছে একটা কন্ডিশন, সেই কন্ডিশনে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয়ে যায় কত, 22.4 লিটার। ঠিক আছে, এই যে 22.4 লিটার বললাম এটাকে বলা হয় মোলার আয়তন। কি বললাম, এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয়ে যায় কত, 22.4 লিটার। ঠিক আছে, এটাকেই আমরা বলবো গ্যাসের মোলার আয়তন। তাহলে এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তনকে আমরা বলবো মোলার আয়তন, এবং এই মোলার আয়তনের মান কত হয় 22.4 লিটার। এই 22.4 লিটার যে কোনো গ্যাসের ক্ষেত্রেও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু কিংবা পরমাণু তুমি পেয়ে যাবে। অর্থাৎ 22.4 লিটার যদি অক্সিজেন অণুর কথা আমি বলি, অক্সিজেন গ্যাসের কথা বলি, তার মধ্যে কি পেয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন উপস্থিত থাকবে। তাহলে একে বলা হয়ে যাবে কি আমাদের মোলার আয়তন। তাহলে আমরা যে যে কনসেপ্ট গুলো দেখলাম, একটা হচ্ছে গ্রাম অণু, একটা গ্রাম পরমাণু, এবং মোল এবং মোলার আয়তন প্রত্যেকেই কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে, 1 মোল মনে বললাম কি 1 গ্রাম পরমাণু, পরমাণুর ক্ষেত্রে যখন বের করব এবং এর মধ্যে কতগুলো পাবো, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু পাবো। আবার যদি 1 মোল অণুর কথা বলি তাহলে 1 মোল অণু হচ্ছে কি 1 গ্রাম অণুর সঙ্গে সমান, তার মধ্যে কি পাবো, অ্যাভোগাড্রো সংখ্যক অণু পেয়ে যাব, প্রত্যেকেই সম্পর্কযুক্ত। আর 1 মোল যে কোনো গ্যাসের এসটিপি তে আয়তন কি হয়ে যাবে 22.4 লিটার। এই মানটা কিন্তু ঠিক, একদম ফিক্সড মান এটা। তাহলে 22.4 লিটার হয়ে গেল ওই গ্যাসের এসটিপি তে মোলার আয়তন। ঠিক আছে, আজকে আমরা এইটুকুই দেখলাম। এরপরে আমরা এর উপর বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসবো।
দেখবে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে এখান থেকে। তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা নতুন, নতুন কি টপিকের উপর ক্লাস চাইছো। আজকে তবে এইটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।